যে একটা বড় রকমের সংকট তৈরি হয়েছে উত্তর এবং দক্ষিণ দুইটা সিটি কর্পোরেশন করার কারণে। নগর শাসনে, নগর সরকার কিংবা সিটি গভর্নমেন্ট বলতে যা বোঝায় সেখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে। এই যে আজকে কে দায়ী ঢাকা শহরে আপনার এত যে আমি বলবো অবৈধ কিংবা অবাঞ্ছিত সন্তানের মতো আপনি জন্ম দিলেন, এই যে অটো এখন বলছেন চাচ্ছেন না, আসলো কি করে? কর্তৃপক্ষ কোথায় ছিল? স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে ঢাকার পরিবহন ব্যবস্থার অবস্থাটা কিরকম, কিভাবে আপনি এটাকে মূল্যায়ন করেন? অনেক ধন্যবাদ। আপনি অত্যন্ত বেদনাকর একটা বিষয়ের দিকে দিকপাল করলেন। বস্তুতপক্ষে এটা দেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাজধানী শহরে মহানগর, যেটা আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সর্বক্ষেত্রেই ঢাকা আমাদের প্রাণকেন্দ্র কিংবা রাজধানী। সেইখানে তার যে গণপরিবহনের ব্যবস্থাটা যে অবস্থা, সেটাকে প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব একসময় নারকীয় বলেছেন শব্দটা। তো আসলে আমরা বলতে পারি যে আমাদের গণপরিবহনের অবস্থাটা প্রায় নারকীয়। তবে এটাকে উত্তরণের জন্য যেটা রাষ্ট্রীয় জরুরি দৃষ্টি আকর্ষণ দরকার ছিল, এখনও আমার মনে হয় সেটা আমরা দিতে পারিনি। তো 5ই আগস্টের এই বিশাল পরিবর্তন কিংবা বিপ্লব গণ অভ্যুত্থানের পরে মানুষের প্রত্যাশা সর্বক্ষেত্রেই পরিবর্তনের জন্য একটা আকাঙ্ক্ষা, কিন্তু সাধারণত আমরা সবাই আকাঙ্ক্ষা করেছি যে, আশা করেছি যে একটা বড় পরিবর্তন হবে। সেই হিসাবে এই ঢাকা মহানগরের পরিবহন ব্যবস্থার এটা বড় রকমের সংস্কার, এটা বহু প্রতীক্ষিত এবং অত্যন্ত জরুরি। সেইখানে আমার কাছে মনে হয় যে ব্যাপারটা এখানে কেউ নজর দিচ্ছে না, সেটা হচ্ছে ঢাকা মহানগরীকে যে একটা বড় রকমের সংকট তৈরি হয়েছে উত্তর এবং দক্ষিণ দুইটা সিটি কর্পোরেশন করার কারণে। নগর শাসনে, নগর সরকার কিংবা সিটি গভর্নমেন্ট বলতে যা বোঝায় সেখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে এবং সেটা খুব সুচিন্তিতভাবে করা হয়নি। এটার কিন্তু কোনো উদাহরণ না দুনিয়াতে যে একটা শহরে কেবল দুইটা সিটি কর্পোরেশন। একটা মহানগরীতে অনেকগুলো মিউনিসিপ্যালিটি হতে পারে, যেমন টোকিওতে অনেকগুলো মিউনিসিপ্যালিটি আছে, 16টা না 17টা মেয়র আছে, আবার ওয়ার্ড আছে অনেকগুলো, অনেকগুলো ওয়ার্ড নিয়ে একটা মেয়র। আবার কিন্তু টোকিও মহানগরের জন্য একটাই নগর সরকার, সেটা হচ্ছে টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট, টিএমজি। তার একজন গভর্নর, তার আন্ডারে কিন্তু নগর সেবাগুলো, পরিবহন, গভর্নেন্স, নিরাপত্তা, ফায়ার, এমনকি সোশ্যাল সার্ভিসেস সব কিন্তু নগর সরকারের। এখন আমরা এটা নিকটে দিল্লি চিন্তা করতে পারেন, দিল্লিতে কিন্তু একটা রাজ্যের মতো, এবং সেখানে একটা রাজ্য সরকার আছে, সেখানে একটা লেফটেন্যান্ট গভর্নর আছে, যদিও তাদের অন্য রাজ্যে গভর্নর, যেহেতু এখানে রাষ্ট্রপতি বসেন। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যদি পাশে ব্যাংককে দেখেন, ব্যাংকক কিন্তু একটা গভর্নর। তো এইভাবে ইন্দোনেশিয়া জাকার্তাতেও তাই, ফিলিপিন্সের ম্যানিলাতে তাই। এখন ঢাকায় দুইটা সিটি কর্পোরেশন কী চিন্তা করলো এটা নিয়ে কিন্তু তেমন আলোচনা হয়নি, যদি আমাদের একটা স্থানীয় সরকার কমিশন করা হয়েছে, কিন্তু আমরা সুযোগ পাইনি। ফেডারেশন চেম্বারে কোনো নির্বাচিত বডি নাই, ব্যবসাদের সাথে কোনো আলোচনা আমি দেখি নাই হয়েছে কিনা। তো এখানে যে একটা নারকীয় অবস্থা বিরাজমান এবং জনগণের জীবন, অর্থনীতি, শান্তি, নিরাপত্তা অনেক কিছু বিঘ্নিত হচ্ছে। আমাদের কর্মঘণ্টা, আমাদের পরিবেশ প্রকৃতি, আমাদের এফিসিয়েন্সি, ব্যক্তির এফিসিয়েন্সি, সবটা কিন্তু এখানে জড়িত পরিবহনের সাথে। পরিবহন যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয় যে আমরা খুব সিরিয়াস হিসেবে দেখছি না। বর্তমান উপদেষ্টা ফজল কবির সাহেব কিন্তু একবার বলছিলেন যে বিআরটিকে বন্ধ করে দেবো, রেগে গিয়ে উনি বলছিলেন। আসলে কিন্তু উনি আমার মনে হয় যথার্থই বলছিলেন, কারণ এখানে যে অথরিটি করা হয়েছে সেগুলো কিন্তু সুচিন্তিতভাবে করা হয়নি। একটা হলো যে পরিবহন বলছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, তার মানে সড়ক পরিবহনের কর্তৃপক্ষ, কিন্তু তার ফাংশন কি? ফাংশন হচ্ছে সে শুধু গাড়ি রেজিস্ট্রেশন দিচ্ছে, ফিটনেস দিচ্ছে, ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে। এই মডেলটা নিয়েছে তারা ব্রিটেন থেকে। ব্রিটেনে ওটাকে বলে ডিভিএলএ, ড্রাইভার্স অ্যান্ড ভেহিকেল লাইসেন্সিং এজেন্সি। সেখানে যারা এখানে করেছে, এরশাদ সাহেবের সময় একটা আদেশ বলে করেছিল, একটা এসআরও করে তারা করেছিল এমনভাবে যেটার কোনো উদাহরণ দুনিয়াতে নাই। এখন তারা তার পাশাপাশি আবার ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি একটা আছে, কিন্তু সড়ক ও জনপথ অধিদপ্তরের এখানে। এই যে এত কর্তৃপক্ষ, তাদের কাজ কি, সমন্বয় কি? আমার কাছে মনে হয় এখানে বিরাট একটা মিসনোমার এখানে আছে। গভর্নেন্সের জায়গায়, ইনস্টিটিউশনের জায়গায় এইটা খুব বড় করে কেউ সামনে আনেনি, দেখছে না যে এর কারণে যে কত বড় ক্ষতি হচ্ছে। এই যে আজকে কে দায়ী যে ঢাকা শহরে আপনার এত যে
আমি বলবো অবৈধ কিংবা অবাঞ্ছিত সন্তানের মতো আপনি জন্ম দিলেন। এই যে অটো, এখন আপনি বলছেন চাচ্ছেন না, আসলো কি করে? কর্তৃপক্ষ কোথায় ছিল? এখন আপনি পুলিশকে দায়ী করবেন? পুলিশকে তো আপনি লাইসেন্সের দায়িত্ব দেন নাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আপনি গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ের পলিসি ডিসিশনের সঙ্গে যুক্ত ছিলেন নানা ক্যাপাসিটিতে নানা সময়ে, তো এই জায়গাতে কোনো কন্ট্রিবিউশন রাখা যায়নি সেক্ষেত্রে? দেখুন, আমি শ্রদ্ধাভরে স্মরণ করি প্রয়াত জামিল চৌধুরী স্যার, যিনি এসটিপি ঢাকা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান ফর ঢাকা, ওইটার উপদেষ্টা পরিষদে আমি ছিলাম। অনেকে প্রয়াত হয়েছেন। ডক্টর মোস্তাফিজ নামে একজন ছিলেন, জাপানে থাকতেন, তিনি ছিলেন। জামিল চৌধুরী স্যার ছিলেন এর প্রধান। অনেক সচিবরা ছিলেন, মিনিস্ট্রিগুলো ছিল, এজেন্সিগুলো ছিল। যখন এসটিপি প্রথম করা হয় ঢাকার জন্য কৌশলগত পরিবহনের প্রথম পরিকল্পনা ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় করা হচ্ছিল, তখন তারা বিআরটি নামক বাস র্যাপিড ট্রানজিট, যে বাসের জন্য নিবেদিত কিংবা ডেডিকেটেড লেন, যেটা গাজীপুর থেকে হয়ে আসছে, এখনও পর্যন্ত হয় না, কিন্তু সেটার পরিকল্পনাটা দিয়ে তারা চলে যাবে। লাস্ট মিটিংয়ে আমরা গিয়েছি, সেখানে আমি এবং মোস্তাফিজ সাহেব আমরা মিলে আগে আলাপ করলাম যে বাস দিকে কেবল বাংলাদেশের পরিবহন, ঢাকার পরিবহন সমস্যা মিটবে? এই মডেল তো আনছে কলম্বিয়ার বোগোটা থেকে। তো কলম্বিয়া একটা ছোট্ট দেশ, তার পপুলেশন কত, 4-5 মিলিয়ন হবে। বোগোটা রাজধানীতে কত লোক বাস করে? সেই মডেল ঢাকার মতো শহর মহানগরীতে, যেখানে কেবল মিরপুরে হয়তো কোটি লোকের বাস আছে, উত্তরাতে আছে কত, আমার মনে হয় 60-70 লক্ষ লোকের বাস, গাজীপুর মিলে। তো এখানে আমাদের জন্য মেসিভ ট্রেন, যে ট্রেনটা আছে সেটাকে আধুনিকায়ন করা, ইলেকট্রিক করা এবং মেট্রো করা, মাটির তলে মাটির উপরে আমরা চিন্তা করতে পারি, সস্তায়, নিরাপদ এবং আরামদায়ক পরিবহন দিতে না পারলে আমরা কিন্তু ইকোনমিক্যালি ডেভেলপ হতে পারবো না। তো আমরা যেটা বললাম, তখন কিন্তু কনসালটেন্টরা সব প্ল্যান তৈরি করে বিআরটির জন্য দিয়ে চলে যাবে, টাকা দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। এখন আমরা যে আপত্তি করলাম, জামিল চৌধুরী সাহেবকে আমি ব্যক্তিগত গিয়ে বললাম, স্যার এটা ঐতিহাসিক ব্লান্ডার হবে যদি আপনি এরকম একটা প্ল্যান দেন যেখানে রেল নাই, যেখানে মেট্রো নেই। তখন উনি আমার সাথে একমত হলেন এবং ওই মিটিংয়ে আমি প্রচণ্ড জোরে টেবিল থাপড়িয়ে চিৎকার করে কথা বলেছি, বলে আজকের কিন্তু মেট্রো কিন্তু আমাদের চিন্তার অবদান। আমি আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যারা জড়িত ছিলেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই। অনেকে মরে গেছেন, তাদেরকে মাগফিরাত কামনা করি, যে আমরা না থাকলে প্রাইভেট সেক্টর থেকে আজকের এই মেট্রো হতো না। এবং এই মেট্রো আসলো কেন? যখন জাপানকে সাবেক প্রধানমন্ত্রী নিঃশর্ত সমর্থন দিলেন নিরাপত্তা পরিষদে, জাপান নিরাপত্তা পরিষদে হতে পেরে বাংলাদেশের যে তোমাদের কি চাই, কি আমরা তোমাদের করতে পারি, তখন জাপান কিন্তু অনেকটা বলতে পারেন যে কত, প্রায় 6 থেকে 8 বিলিয়ন ডলারের প্রকল্পগুলো দিলেন। তার মধ্যে মেট্রো ছিল, মাতারবাড়ি পাওয়ার প্রজেক্ট এবং আমাদের 3rd টার্মিনাল।